আসসালামু আলাইকুম। বাংলা বয়ানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলা বয়ানের এটা প্রথম আলোচনা। আমরা আজকে আলোচনা করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই বিখ্যাত কবিতা সোনার তরী। চলুন প্রথমে আমরা সেই কবিতাটা একবার আবৃত্তি করি, শুনি। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী ক্ষুরধারা, খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা। প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরিবে কি আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেকে ফিরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, তুমি শুধু নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়াছি ভরে। এতকাল নদী কূলে যাহা রয়েছিল ভুলে, সকলই দিলাম তুলে ধরে বিধরে। এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পড়ে। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। আমাদের এই সোনার তরী কবিতাটা, এটা সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী পরবর্তী একটি কবিতা। মানসী প্রকাশিত হওয়ার পরে সোনার তরী প্রকাশিত হচ্ছে। মানসী একটি কাব্যগ্রন্থের নাম। মানসীর পরের কাব্যগ্রন্থটি হচ্ছে সোনার তরী, এবং সোনার তরীর যে পরবর্তী কাব্যগ্রন্থ সেটি হচ্ছে চিত্রা। তো রবীন্দ্রনাথের কাব্যের কিছু পর্ব বা ভাগ রয়েছে, আপনারা সেটা জানেন। যেমন প্রথমে আছে প্রারম্ভিক পর্ব, তারপর সাধনা পর্ব, তারপর গীতাঞ্জলি পর্ব, যেই সময়টাতে গীতাঞ্জলি লেখা শুরু করলেন এবং যখন নোবেল পেলেন সেই সময়টুকুর যে মধ্যবর্তী সময়, তো 1910 থেকে 1914 পর্যন্ত, এটা হচ্ছে গীতাঞ্জলি পর্ব। তারপরে রয়েছে শেষ পর্ব, তারপর রয়েছে বলাকা পর্ব। বলাকা পর্বের একেবারে ডিফারেন্ট একটা বিষয়। বলাকা হচ্ছে একটি রবীন্দ্রনাথের নতুন কাব্যধারার গতি নির্ধারণ করার একটি পথ। সেটা হচ্ছে ভিন্ন একটি আলোচনা, আমরা সেদিকে মোটেও যাব না। আমরা যাব শেষ পর্ব যেখানে পুনশ্চ এবং অন্যান্য কাব্যগ্রন্থ রয়েছে, সেইখানে শেষ দেখা, রূপসজ্জায় আরোগ্য ইত্যাদি। রবীন্দ্রনাথের এই সোনার তরী কবিতার, সোনার তরী কাব্যের ঠিক পূর্ববর্তী যে কাব্যগ্রন্থটি রয়েছে সেটি হচ্ছে মানসী। মানসীতে আমরা দেখব যে রবীন্দ্রনাথ প্রকৃতির কথা বলছেন, প্রকৃতির সঙ্গে নিবিড় সম্বন্ধের কথা বলছেন। সেখানে একটি রোমান্টিক ভাবনা, একটি রোমান্টিক ভাবধারা রয়েছে, এবং প্রকৃতির প্রতি তীব্র আকর্ষণ এবং নারী পুরুষের মধ্যে যে সম্পর্ক এবং সেই সম্পর্কের গভীরতা, এই বিষয়গুলো এখানে স্পষ্ট হয়েছে।
এবং সোনার তরীতেও আমরা সেই বিষয়টাকে দেখব, কিন্তু এখানে নতুন কিছু বিষয় যুক্ত হয়েছে। সেটি হচ্ছে রবীন্দ্রনাথের জীবন, জগৎ, সৃষ্টি, মহাকাল। অর্থাৎ আমি যদি আরেকটু সূক্ষ্ম করে বলি, আরেকটু নিবিড়ভাবে আপনারা একটু দৃষ্টি রাখেন, সেক্ষেত্রে দেখবেন যে মানুষীতে রবীন্দ্রনাথ প্রকৃতির প্রেমে পড়ছেন, মানুষীতে নারী পুরুষ পরস্পরের সম্পর্কে কথা বলছেন, এবং তারই ধারাবাহিকতায়, এটা তো একটা ধারাবাহিক একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছে এই কাব্য সাধনা রবীন্দ্রনাথের। সেখানে তিনি মানুষীতে যেটা করলেন, মানুষীতে যেটা আমরা দেখলাম, যার প্রতিফলন ঘটালেন, অর্থাৎ তার কাব্যসত্তার যে প্রতিফলন মানুষীতে ঘটল, তার ধারাবাহিকতায় সোনার তরীতে সেই বিষয়গুলো আরো প্রস্ফুটিত হলো, আরো বেশি বিস্তারিত হলো। অর্থাৎ প্রকৃতি সেটা সোনার তরীতেও যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। পাশাপাশি যেটা হয়েছে, সোনার তরীতে নতুন করে জীবন, জগৎ, মহাকাল এসব প্রবেশ করেছে, এবং এগুলো বলাকা পর্বে গিয়ে আরো বেশি প্রখরতর হয়েছে। সেই পর্বে আমরা দেখব গতি নিয়ে চমৎকার সব কবিতা, ভাবনা। বলাকা কাব্যের অন্তর্গত কবিতাগুলোর তো কোনো নাম নেই, সবগুলো তো নম্বর দিয়ে লেখা। সেগুলো পরবর্তী সময়ে সাহিত্য বোদ্ধাগণ নিজেদের প্রয়োজনে বিভিন্ন নামকরণ করতে হয়েছে। কিছু গান, খুব পরিচিত গান, যেমন তুমি কি কেবলই ছবি, এটা এখনই মনে পড়লো, তাই এটার কথাই বললাম। তো এরকম আরও নানান ধরনের কবিতা আছে যেগুলো গান হিসেবে পরে পরিচিতি লাভ করেছে। যাই হোক, সোনার তরী কবিতার আমরা যদি তার আক্ষরিক যে অক্ষরগত যেই ব্যাখ্যা, সেটার দিকে আমরা যদি যাই, তাহলে আমরা শুরু থেকে আরেকবার এটা খেয়াল করতে হবে। সোনার তরী কবিতায় শুরুতেই কবি একটি চিত্রকল্প তৈরি করছেন, অর্থাৎ আপনার সামনে একটি ছবি নিয়ে আসবেন কবি। সেই ছবিটা কীরকম? ছবিটা হচ্ছে একজন কৃষক, তিনি তার ফসলের একদম জমির পাশেই তিনি বসে আছেন। তিনি ভাবছেন, তিনি চিন্তা করছেন যে তার যে ফসলগুলো, এই ফসলগুলো তিনি সেভ করতে চান, ফসলগুলোকে তিনি রক্ষা করতে চান। তো কিভাবে সেটা করবেন? কৃষক তিনি, মানে এই কবি এবং কৃষক দুটো কিছুক্ষণের মধ্যেই এক হয়ে যাবে, সেটা আমরা দেখব কিভাবে হয়। তো যাই হোক, সেই কৃষক তিনি ভাবছেন যে আমি কি করে এই ফসলগুলোকে রক্ষা করতে পারি। এই ফসলগুলো কেন ফসল রক্ষা করার কথা হয়েছে? কারণ যে সময়টা আঁকছেন কবি রবীন্দ্রনাথ, সেই সময়টা হচ্ছে দুর্যোগপূর্ণ একটি সময়। কোনো কিছুই অনুকূলে নয়, কৃষকের অনুকূলে কিছুই নয়, সবকিছুই প্রতিকূলে। আমরা আরেকবার পড়ব কবিতাটা। গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। আকাশে মেঘ গর্জন করছে এবং ঘোর বর্ষা চলছে, বৃষ্টির সময়, সিজনটা হচ্ছে বর্ষার। কূলে একা বসে আছি, কোনো সঙ্গী সাথী নেই, কৃষক একা। উত্তম পুরুষে বর্ণনা করা হচ্ছে, কূলে একা বসে আছি, আমি একা, নাহি ভরসা, তিনি তো একা, এবং পরিবেশটা বৈরী, গগনে মেঘ গর্জন করছে, কূলে তিনি একা বসে আছেন। রাশি রাশি ভাড়া ভাড়া, রাশি রাশি এটা হচ্ছে পরপর একই শব্দ দুইবার ব্যবহার করা হচ্ছে। আমরা জানি যে এটাকে দ্বিরুক্ত শব্দ বলা হয়। তো এখানে রাশি রাশি মানে প্রচুর বোঝানোর জন্য রাশি রাশি শব্দ দুটি ব্যবহার করা হয়েছে। ভাড়া ভাড়া, আমরা ভাড়া হচ্ছে ধান রাখার পাত্র। কবি এখানে প্রচুর বোঝাতে গিয়ে রাশি রাশি এবং ভাড়া ভাড়া শব্দ দুটো ব্যবহার করছেন, এবং দুবার করে। প্রচুর ধান, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ধান কাটা শেষ।
কবি বসে আছেন, ধান কাটা শেষ। ভরা নদী ক্ষুরধারা, নদী ভরা এবং তার স্রোত ক্ষুরের মতো ধারালো। ভরা নদী ক্ষুরধারা, খরপরশা। খরপরশা শব্দের অর্থ হলো তীক্ষ্ণ বা ধারালো। বর্ষার যে তীক্ষ্ণ ফলা, এখানে কবি ভয়ঙ্কর বোঝাতে এই শব্দটি ব্যবহার করছেন। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, ধান কাটতে কাটতেই বর্ষা চলে এসেছে। একখানি ছোট ক্ষেত, কবির যেই চাষাবাদ করেন কবি যেখানে, সেটি হচ্ছে ছোট এবং কবি একা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। আপনি যখন অন্ধকারে কোথাও হাঁটেন, এক নির্জন পথে একা একা হাঁটেন, তখন এমনিতেই চারপাশটা ছমছমে হয়ে ওঠে। যখন আপনার মনে হয় যে পরিবেশ আপনার পক্ষে নেই, তখন এমনিতেই সবকিছু একটু ভয়ের যোগান দেয়, প্রকৃতি নিজেই সেটা করে। ফলে কবির মনে হচ্ছে তিনি তো একা, ফলে তার মনে হচ্ছে চারিদিকে বাঁকা জল এটা যেন খেলা করছে। সাপ যেমন ফনা তুলে খেলা করে, এরকম একটি খেলা তাকে দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে। সাপ ফনা তুলে সে তার মতো যখন খেলা করে, এটা নিশ্চয়ই সাপুরের সামনে হলে ভিন্ন কথা, সাপুর উপস্থিত থাকলে ভিন্ন কথা, নচেত এটা কিন্তু আপনাকে আনন্দ দিবে না। একটি সাপ ফনা তুলে আপনার সামনে মাথা দুলাচ্ছে দুলাচ্ছে দুলাচ্ছে, আপনি খুব আনন্দ পাচ্ছেন, ব্যাপারটা মোটেই তা না। ঠিক সেরকম চারিদিকে বাঁকা জল করেছে খেলা, যেটি কবির এই খেলাটা খুব ভালো লাগছে বলে মনে হচ্ছে না কৃষকের। পরপারে দেখি আঁকা, পরপারে দেখি আঁকা, অন্য পারে কবি দেখতে পাচ্ছেন, কৃষক দেখতে পাচ্ছেন, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। তরু ছায়া মসি, এটি হচ্ছে সংস্কৃত থেকে উৎপন্ন একটি বাংলা শব্দ। তরু মানে গাছ, ছায়া মানে গাছের ছায়া, মসি হলো কালি। ওই পারে কবি যখন তাকাচ্ছেন, তখন তিনি দেখছেন যে ওই পারে মনে হচ্ছে কালি দিয়ে লেপে দেওয়া হয়েছে, কালি দিয়ে মাখিয়ে দেওয়া হয়েছে। গ্রামটা দেখে মনে হচ্ছে অন্ধকারে ছেয়ে আছে। শুরুতেই বলা হয়েছে আকাশ কিন্তু মেঘ গর্জন করছে, এবং এরকম ঘন ঘোর বর্ষার যে মেঘ, সেটির রং কালো হয়, ফলে গ্রামটাকেও মনে হচ্ছে যে একদম কালো কালিতে ছেয়ে ফেলা হয়েছে। তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। সময়টা নির্ধারণ করা হচ্ছে সকালবেলা। এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা, অন্য পারে কবি একা, কৃষক একা। এমন সময় দৃশ্যকল্পের এই মুহূর্তে এসে গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। কেউ একজন গান গেয়ে নৌকা করে আসছে বা যাচ্ছে। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, কেউ একজন গান গেয়ে তরি নিয়ে এদিকে আসছে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তাকে দেখে মনে হয় আমি যেন তাকে চিনি। সত্যি কি চিনি? ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়, যে নৌকার মাঝি, সে তার ভরা পালে, তার যে নৌকার পাল যেখানে হাওয়া লাগছে, যেহেতু আকাশে মেঘ ডাকছে, ফলে প্রচুর বাতাস, নদীতে স্রোত, পালে হাওয়া লেগেছে, পাল ফুলে আছে, ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়। কারো দিকে তার তাকানোর খুব বেশি লক্ষণ দেখা যাচ্ছে না। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, নদীর যে ঢেউ, সেই ঢেউগুলি দুপারে ভাঙছে নিরুপায়, না ভেঙে কোনো উপায় নেই, দেখে যেন মনে হয় চিনি উহারে। এবার কৃষক সে মাঝির উদ্দেশ্যে বলছেন, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। এটা অনুরোধ করছেন কৃষক সে মাঝিকে, তুমি কোথা যাচ্ছ কোন বিদেশে, সামান্য সময়ের জন্য তোমার নৌকাটা এই কুলেতে ফেরাও। তারপর তারপর যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, তুমি শুধু নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। মাঝিকে আহ্বান করছেন, তুমি এসো, তুমি যাকে খুশি তাকে দাও, শুধু আমার ধানগুলোকে তুমি রক্ষা করো, এই ফসলগুলো যেন নষ্ট না হয়।
যত চাও তত লও তরণী পরে। আমার এই ফসল তুমি তোমার ইচ্ছে মতো, তোমার যতটুকু প্রয়োজন তুমি নিয়ে নাও। যত চাও তত লও তরণী পরে। আর আছে আর নাই। নিজেকেই প্রশ্ন করছেন কৃষক, আরও কি আছে? উত্তর করছেন নিজেই, না না না, আর নাই, দিয়েছি ভুলে। এতকাল নদী কূলে, কৃষক বলছেন যে আমি এতদিন নদীর এই কূলে যাহা লয়েছিনু ভুলে, যেগুলো নিয়ে আমি ভুলেছিলাম, মগ্ন ছিলাম, সকলে দিলাম তুলে। কার কাছে? সেই নৌকাতে, থরে বিথরে, একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে থরে বিথরে তুলে দিলাম। এখন আমারে লহ করুণা করে। এইবার হচ্ছে আসল কথা। কৃষক বলছেন, আমার যা ছিল সব দিয়ে দিয়েছি, এবার আমাকে তুমি তোমার এই নৌকাতে তুলে নাও। তারপর ঠাই নাই ছোট সে তরি, আমার এই সোনার দানে গিয়েছে ঘুরে। ফসল রাখার পরে সেই নৌকাতে আর কোনো জায়গা নাই। কবিকে বহন করবে এরকম সামান্য পরিমাণ জায়গা আর সেই নৌকাতে কোথাও নেই। এটাই বাস্তব। থাকে না। কেন? ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ঘুরি। কারণ আমার যে ফসল, সেই ফসল রাখার পরে আর কোনো স্পেস ফাঁকা রইল না। ঠিক তখন শ্রাবণ ও গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, সেই দৃশ্যকল্প। শ্রাবণের আকাশ জুড়ে আবার সেই ঘন মেঘ, কালো মেঘ আরো ঘন হয়ে আসছে। শূন্য নদীর তীরে রহিন পড়ি, সেই শূন্য নদীর তীরে আমি পড়ে আছি। কৃষক বলছেন, যাহা ছিল, আমার যা কিছু ছিল, আমার যা ফসল, কৃষক বলছেন তার যে ফসল, তার যা ছিল সব নিয়ে গেল কে? সোনার তরী। বড় মানুষেরা যারা এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্রের জন্য কিছু করেছেন, তারা কেউ কিন্তু তাদের সেই দেহ সত্তা নিয়ে আর বেঁচে নেই। তাদের আদর্শ টিকে আছে, তাদের চেতনা, তাদের কর্ম, সেগুলোই টিকে আছে। এইখানে মাঝিটা হলো সময়ের প্রতীক। মাঝি হলো সময়, মানে কাল। আমরা জানি কাল মানে সময়, মাঝি হলেন সময়। আমাদের নদী হচ্ছে সময়ের বয়ে চলাটা। এখন মাঝি, সে হচ্ছে কাল, সময়, মহাকাল। মহাকাল কি করে? মহাকাল আপন মনে বয়ে চলছে। কৃষক অর্থাৎ যে ব্যক্তি, যিনি কবি, আমরা যেই কথাই বলি না কেন, মহাকাল আমাকে আপনাকে মনে রাখবে না। এই অমোঘ সত্যটি সোনারতরী কবিতার মূল বিষয়। এটাই সোনারতরী কবিতার আসলে মূল বক্তব্য। মহাকাল আমাকে কিংবা আপনাকে ধরে রাখবে না। মহাকাল যেটা করবে সেটি হচ্ছে, মহাকাল আমার কিংবা আপনার এরকম যদি কোনো কর্ম থেকে থাকে যেটাকে ধরে রাখা যায়, কিংবা ধরে রাখার মতো এরকম কিছু যদি আমরা করে যেতে পারি, সেইটি মহাকাল ধরে রাখবে। মানুষ চিরকাল বেঁচে থাকে না, বেঁচে থাকে তার কর্ম, তার আদর্শ। এই কথাটুকুই বা এই ভাবনাটাই রবীন্দ্রনাথ তার সোনারতরী কবিতায় বলবার চেষ্টা করেছেন। যদি আপনাদের আর এই বিষয়ে কোনো নিজস্ব মতামত থাকে, আমার ব্যাখ্যার বাইরে যদি আপনার কোনো ব্যাখ্যা থাকে, কমেন্টে জানাবেন। আপনার যদি আমার কোনো ব্যাখ্যা ভুল মনে হয়, সেইটিও বলবেন। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে এবং আমি যদি সেই প্রশ্নের উত্তরটা আমি জানি, আমি অবশ্যই সেটি আপনাকে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা বয়ানের সঙ্গে থাকবেন।